নমস্কার, আমি তোমাদের আদিত্য স্যার এবং আজকে আমরা আরও একটি ইতিহাসের পাঠ নিয়ে চলে এসেছি এবং আজকের যে পাঠটি আমরা আলোচনা করব সেটি হলো ইতিহাস শিক্ষার একদম প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা। এবং আমরা প্রত্যেকেই জানি যে ইতিহাস সোর্স বা উপাদান ছাড়া কিন্তু এর কোনো ভিত্তি নেই বা ইতিহাসের কোনো ভিত্তি নেই। অর্থাৎ ইতিহাস গড়ে ওঠে তার সোর্স বা উপাদানকে উপজীব্য করে। তাই আজকে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের জন্য সোর্স বা ইতিহাসের উপাদান কাকে বলে এবং এই সম্পর্কিত বিস্তৃত আলোচনা আমরা করার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য যে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা গুরুত্বপূর্ণ হবে বিএ স্নাতক অনার্স স্তরে বা পাস স্তরে বা এমডিসি স্তরে যে সমস্ত ছাত্রছাত্রী নবাগত ছাত্রছাত্রী ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছে তাদের জন্য কিন্তু এই আজকের পাঠটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হতে চলেছে। তাই ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে এবং পর্যালোচনা করে এই সোর্স সম্পর্কে তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করতে। এই প্রসঙ্গে আমরা প্রথমেই একটি কথা বলে রাখবো যে আমরা জানি যে কোটি কোটি বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে যে মানুষের বিবর্তন ঘটেছে, মানুষের যে আবির্ভাব ঘটেছে এবং সেই সময় থেকে মানুষ তার বিবর্তনের মধ্য দিয়ে একেবারে আজকের আধুনিক যুগে কিন্তু পদার্পণ করতে চলেছে এবং সেই বিষয় সম্পর্কে আমরা ইতিহাস থেকে জানতে পারি। এবার প্রশ্ন হলো এখন যে সেই বিষয়গুলো অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস সেগুলি আমরা কি করে জানবো এবং সেই ইতিহাস জানার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং উপজীব্য বিষয় হলো এই ইতিহাসের উপাদান, সেই সমস্ত ইতিহাসের উপাদান যেগুলিকে প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজিস্টরা যারা প্রত্নতাত্ত্বিক উৎখননের মধ্য দিয়ে সেগুলিকে উৎখনন করেছেন এবং সেই সোর্সগুলোকে আমাদের সামনে নিয়ে এসেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, সেখান থেকে কিন্তু ইতিহাস রচিত হয়েছে। তাই সোর্স ছাড়া কিন্তু ইতিহাসের কোনো গুরুত্ব নেই। ইতিহাসকে বুঝতে হলে তার সর্বপ্রথম আগে কিন্তু আমাদের ইতিহাসের উপাদান বা সোর্স নিয়ে কিন্তু আলোচনা করতেই হবে। অর্থাৎ ইতিহাসের ছাত্র হিসেবে ইতিহাসের যে কোনো ব্যাখ্যা আমরা সোর্স ছাড়া বা সূত্র ছাড়া বা উপাদান ছাড়া বিনা বাক্যে বিনা বাধায় সেটিকে মেনে নেব না। তাই আমরা সোর্স নিয়ে আজকে আলোচনা করছি এবং তার প্রথমেই আমরা দেখতে পাবো সোর্স বা উপাদান। এই ইতিহাসের সোর্স বা হিস্টোরিক্যাল সোর্সেস বা উপাদানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি এবং সেটি হলো এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং দুই হচ্ছে সাহিত্যিক উপাদান। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। এখন প্রশ্ন হলো যে এই প্রত্নতাত্ত্বিক উপাদান ঠিক কাকে বলে? অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল এভিডেন্স বলতে আমরা বুঝি অর্থাৎ আর্কিওলজিস্ট বা প্রত্নবিজ্ঞানীরা বা প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে লক্ষ লক্ষ বছর আগেকার যে ইতিহাসের বিভিন্ন সূত্র, বিভিন্ন উপাদান, অর্থাৎ সেটি হতে পারে বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য বা কোনো মুদ্রা ইত্যাদি বা কোনো হাড়ের টুকরো, মাথার করটি, খুলি, এই সমস্ত কিছু যখন প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বা প্রত্নতাত্ত্বিক উৎখননের মধ্য দিয়ে সেই বিষয়গুলি, সেই সূত্রগুলি, সেই উপাদানগুলি বার করে নিয়ে এসে বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষার মধ্য দিয়ে সেখান থেকে যখন ইতিহাস রচনা করা হয় তখন তাকে আমরা বলবো প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কখনোই পরিবর্তন করা যায় না। এই জন্যে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে জীবন্ত দলিল বলা হয় এই ইতিহাস রচনার ক্ষেত্রে। সুতরাং গুরুত্বপূর্ণভাবে আমরা দেখে নেব এই প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল এভিডেন্সকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, এবং সেই এভিডেন্সগুলি কি কি না গুরুত্বপূর্ণভাবে আমরা দেখব স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, লেখমালা, নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রা, যে বিষয়গুলি অর্থাৎ কঠিন যে সমস্ত জিনিস যেগুলো স্থাপত্য, ভাস্কর্য, স্থাপত্য বলতে কোনো মন্দির, কোনো মসজিদ বা হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ অর্থাৎ যে অট্টালিকা, যে বাড়ি, যে সৌধ তৈরি করা হয়েছিল প্রাচীন যুগের রাজাদের আমলে বা হরপ্পা সিন্ধু সভ্যতার যুগে, সেইগুলোকে আমরা বলছি স্থাপত্য বা যেগুলো স্থাপিত হয়েছিল। অর্থাৎ বিভিন্ন মসজিদ, মন্দির, তাজমহল, এগুলো থেকে যেমন মধ্যযুগের ইতিহাসের কথা জানা যায়, মুঘল সম্রাটদের বা সুলতানিদের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানা যায়, তেমনই প্রাচীন ভারতের বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স যেমন স্থাপত্যের মধ্য দিয়ে কিন্তু অনেকাংশে আমরা প্রাচীনকালের যে ইতিহাস সেই সম্পর্কে কিন্তু আমরা গুরুত্বপূর্ণভাবে জেনে থাকতে পারি। সুতরাং এই স্থাপত্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। এছাড়া ভাস্কর্য আমরা দেখি যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা মাথায় এলেই বা কোনো বইতেই আমরা কি দেখি না, আমরা দেখি যে একটি দাড়িওয়ালা পুরোহিত রাজার একটি মূর্তি।
এবং সেটি কিন্তু খুবই পপুলার, বিভিন্ন বইতে দেওয়া থাকে। এবং আমরা দেখতে পাবো যে ওই মূর্তিটাকে আমরা বলবো যে ভাস্কর্য বা স্কাল্পচার। তাহলে স্থাপত্য কাকে বলবো না, স্থাপত্য আমরা বলবো যে যেগুলিকে স্থাপন করা হয়, যেগুলি মন্দির, মঠ, অট্টালিকা, তাজমহল, মসজিদ, এগুলোকে আমরা বলবো স্থাপত্য। এবং ভাস্কর্য বলবো যে কোনো স্কাল্পচারকে বা যে কোনো মূর্তিকে, যে কোনো মূর্তি বা ঠাকুরের মূর্তি বা বুদ্ধ মূর্তি, এই সমস্ত মূর্তি যেগুলি, সেগুলোকে আমরা বলবো ভাস্কর্য। এবং এই স্থাপত্য ভাস্কর্যের মধ্য দিয়ে কিন্তু প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। এছাড়াও আছে মুদ্রা। মুদ্রা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। এই মুদ্রাকে কিন্তু তৎকালীন সমাজের, অর্থাৎ মুদ্রাটি যেই সময় পর্বে, যেই কালো পর্বে, যেই রাজার সময় প্রচলিত ছিল, অর্থাৎ মুদ্রার পরিমাণটা কী রকম, মুদ্রার প্রকৃতিটা কী রকম, সেটা সোনায় তৈরি না রূপায় তৈরি না তামায় তৈরি না অন্যান্য লোহায় তৈরি, এই সমস্ত বিষয়গুলি জানার মধ্য দিয়ে সেই যুগের কিন্তু অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়। যদি সেটি স্বর্ণ মুদ্রা হয় তাহলে আমরা দেখতে পাবো সেই যুগে, অর্থাৎ স্বর্ণ যুগ ছিল, অনেক উন্নতি করেছে সেই যুগ। বা যদি কোনো তাম্র বা নিম্নমানের ধাতু হয় তাহলে আমরা জানবো সেই যুগটা অর্থনৈতিক থেকে সমৃদ্ধশালী ছিল না। অর্থাৎ মুদ্রার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাবো না, গুরুত্বপূর্ণভাবে এই মুদ্রা বা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই যুগের অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণভাবে জানতে পারবো। এবং মুদ্রায় লেখা রাজার নাম, সাল, তারিখ, এবং যেটি আমরা ইন্দোগিকদের আমরা দেখতে পাচ্ছি, কুষাণদের আমরা দেখতে পাচ্ছি, গুপ্তদের আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই সময় কোন রাজা বা কত সালে রাজত্ব করেছিল সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যায়। সুতরাং মুদ্রা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। এছাড়া হচ্ছে লেখমালা। লেখমালা মানে বিভিন্ন লেখো, বিভিন্ন মাটির গাত্রে লেখা আছে, মন্দিরের গাত্রে লেখা আছে, বা তামার পট্টে লেখা আছে। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন প্রাচীনকালে রাজরাজারা কি করতেন না, কোনো কিছু কার্য করার মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন তাম্রপট্ট, লৌহপট্ট বা প্রশস্তিতে কিন্তু বিভিন্ন কাজকর্মের বিষয়গুলি লিখে রাখতেন। এবং সেগুলোই কিন্তু প্রত্নতাত্ত্বিকরা উৎখননের মধ্য দিয়ে, সংগ্রহের মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সেই যুগের সেই সমস্ত রাজাদের বিভিন্ন লেখমালা থেকে, বিভিন্ন প্রশস্তি থেকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেই যুগের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারব। যেমন এলাহাবাদের যে প্রশস্তি, সেখানে আমরা দেখব যে হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন তার এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন। এছাড়াও সাতবাহন সময়কালে বা সাতবাহন যুগে যে গৌতমী পুত্র সাতকর্ণীর যে নাসিক প্রশস্তি, সেখানে কিন্তু গৌতমী পুত্র বলভদ্রের সম্পর্কে বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু ওই গাত্রে লেখা আছে। এছাড়াও আমরা বিভিন্ন যে প্রশস্তিগুলো, সেই প্রশস্তিগুলো কিন্তু আমরা দেখো দ্বিতীয় পুলকেশীর যে রবি কীর্তি, দ্বিতীয় পুলকেশীর আমলে রবি কীর্তি ছিলেন তার সভাকবি, এবং রবি কীর্তির যে আইহোল প্রশস্তি, সেখান থেকে দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে হারিয়েছে না, হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীকে হারিয়েছে, এই বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায়। সুতরাং লেখমালা বা প্রশস্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নাম মুদ্রা বা অভিজ্ঞান, সেগুলোকেও আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান বলে উল্লেখ করব। এই নাম মুদ্রা বা অভিজ্ঞান থেকে কি পাওয়া যায় না, কোনো রাজা তার রানীকে কিছু উপহার দিলেন, বা কোনো রাজা কাউকে কোনো স্বর্ণমুদ্রা, তার নামাঙ্কিত স্বর্ণমুদ্রা উপহার দিলেন, সেখান থেকেও কিন্তু বিষয় সম্পর্কে, সেই যুগের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়কালে যে সমস্ত সিলগুলি পাওয়া গিয়েছে, সেই সিলগুলি থেকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেই যুগের ধর্মবিশ্বাস, আচার আচরণ, মাতৃদেবতার পূজা, ব্যবসা বাণিজ্য, তারা কোথায় কোথায় ব্যবসা বাণিজ্য করতো, সেই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমরা জানতে পারবো। সুতরাং এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু ইতিহাসের পর্যালোচনা বা ইতিহাস তৈরিতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ ইতিহাসের পুনর্গঠনে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা যে অনস্বীকার্য, সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। এবং দেখা যাচ্ছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কখনো কিন্তু পরিবর্তন করা যায় না, এবং যার ফলে যে ইতিহাসটা সেই সময় ঘটেছিল, যেটা সম্পর্কিত তথ্য এখান থেকে জানা যেতে পারে, সেটা কিন্তু অ্যাকুরেটই আমাদের কাছে কিন্তু জানা যায়। সুতরাং প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কিন্তু ইতিহাসের লেখার ক্ষেত্রে অনস্বীকার্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আজকে আলোচনা করলাম, এবং এই প্রত্নতাত্ত্বিক আলোচনার মধ্য দিয়ে আজকের বিষয়টি সমাপ্ত হলো। পরের দিন আমরা এই সাহিত্যিক উপাদান সম্পর্কে পরের পর্বে আলোচনা করব। ততক্ষণ ছাত্রছাত্রীরা এই পেজটিকে ফলো করুন, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে এরকম পুঙ্খানুপুঙ্খ আলোচনা পেতে এই ফেসবুকের পেজে আপনারা প্রত্যেকে চোখ রাখুন। তাহলে পরের পর্বে আমরা আসছি সাহিত্যিক উপাদান নিয়ে, অর্থাৎ সাহিত্যিক উপাদান ইতিহাস লেখার ক্ষেত্রে কতটা কার্যকরী হয় সেই বিষয় নিয়ে।
আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ। প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাই।